সালামু আলাইকুম। তো বন্ধুরা, যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তারা 7টা সাবজেক্ট ভালো করে পড়তেছেন। তো আমরা আজকে তামাদি আইনটা আপনাদেরকে একটু নতুন করে পড়ানোর চেষ্টা করব, যে কিভাবে তামাদি আইনটা পড়া যায়, যেভাবে পড়লে আমাদের বুঝে আসবে। তো চলুন দেখি একটু কিভাবে আমরা তামাদি আইনটা পড়তে পারি। তো বন্ধুরা দেখেন, তামাদি আইনটা পড়ার জন্য আমরা তামাদি আইনের 9 নাম্বার ধারা থেকে শুরু করব। 9 নাম্বার ধারাটা কেন গুরুত্বপূর্ণ, এটাতে এমন কি কথা বলছে যার জন্য আমরা 9 নাম্বার ধারা থেকে শুরু করতেছি। তো দেখেন, তামাদি আইনের 9 নাম্বার ধারায় যে কথাটা বলে সেটা হচ্ছে যে সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। মানে একবারে যদি শুরু হয় মেট্রোর মতো একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার আগে মধ্যবর্তী সময়ে কখনো থামে না। তো এইরকম কন্টিনিউয়াস রানিং অফ টাইম, একবার শুরু হইলে আর এটা থামবে না। এই বেসিক থাম্ব রুলের উপর নির্ভর করে আমরা যদি তামাদি আইনটা একটু বোঝার চেষ্টা করি হ্যান্ড নোট থেকে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর গত ভিডিওটা দেখে নিবেন, সেখানে আমরা আপনাদের জন্য বেসিক কিছু আলোচনা করেছি যাতে আপনি বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে পারেন। তো বন্ধুরা দেখেন, তামাদি আইনের 9 ধারা আমাদেরকে বলতেছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে তামাদি গণনা যদি একবার শুরু হয় তাহলে আর কারোর জন্য থামবে না। যেমন ধরেন যে একটা সম্পত্তির দখল উদ্ধারে তামাদি হচ্ছে 12 বছর। তামাদি যখন এইখান থেকে 12 বছর গণনা যে দিন থেকে শুরু হবে, এটা কারোর জন্য কোনো প্রকার ডিসেবিলিটি ইনএবিলিটির জন্য এটা থামবে না, এটা সর্বশেষ যায় এখানে যায় থেমে যাবে, অর্থাৎ 12 বছর শেষ হয়ে যাবে। এখন তাইলে কখন তামাদি গণনা শুরু হয়? তো কখন তামাদি গণনা যদি শুরু হয়, এর বেসিক উত্তর হচ্ছে যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় এবং পার্টি টু দ্য স্যুট ইজ ক্যাপাবল। এখন কি বুঝলেন? কজ অফ অ্যাকশন কখন অ্যারাইজ হবে? যেমন ধরেন যে আমি আর আপনার মাঝে একটি চুক্তি হইলো যে আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছি, 5 মাসে দিয়ে দিব। এই 5 মাস আমাদের মামলার কারণ উদ্ভব হবে না। 5 মাস যখন অতিবাহিত হবে তখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, উদ্ভব ঘটবে। একই রকম ভাবে যিনি মামলা করবেন তার কিছু ডিসেবিলিটি থাকতে পারে, যার বিরুদ্ধে মামলা করবেন তারও লিগ্যাল কিছু ডিসেবিলিটি থাকতে পারে। তো এই রকম জিনিসগুলা নিয়ে আমাদের এই আজকের 9 ধারার আলোচনা। তাহলে কখন তামাদি গণনা শুরু হবে আর কাদের জন্য স্থগিত থাকবে? এখন আপনি আগে মনে চিন্তা করেন যে এতদিন পড়লাম কাদের জন্য স্থগিত থাকে। আমরা প্রথমেই দেখেছি কি যে 6 ধারায় 3 জন ব্যক্তির জন্য তামাদি গণনা স্থগিত থাকে, মানে এদের বিরুদ্ধে তামাদিটা শুরুই হয় না। কে? 1 নম্বরে হচ্ছে মাইনর বা নাবালক, 2 নম্বরে হচ্ছে পাগল, 3 নম্বরে হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন। একজন 10 বছর বয়স্ক ব্যক্তি বা বাচ্চার যদি কোনো অধিকার লাভ করে, ওই অধিকারের তামাদি গণনা 18 বছর পূর্ণ হওয়া না হওয়া পর্যন্ত স্থগিতই থেকে যায়। পাগলের ক্ষেত্রে একই রকম, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য একই রকম। তাহলে তামাদি গণনা স্থগিত থাকে 6 ধারায়। একই রকম ভাবে 7 ধারার একাংশেও আমরা জানি তামাদি গণনা স্থগিত থাকে যদি একাধিক কোনো দরখাস্তকারী বা আবেদনকারী থাকে। সেক্ষেত্রে যদি একজন সুস্থ হয় বা সাবালক হয়, সে যদি অন্যদের পক্ষে বিভিন্ন প্রকার যে লাইবিলিটি আছে এগুলো যদি ডিসচার্জ করতে না পারে, সবার জন্য তামাদি স্থগিত থাকে। তাহলে 6 ধারায়ও স্থগিত থাকে, আমাদের 7 ধারায়ও স্থগিত থাকে। আবার 9 ধারার মধ্যে যে ব্যতিক্রমটা আছে, 9 ধারা যখন আমরা পড়বো যে সময়ের অবিরাম চলন, এর নিচের দিকে দেওয়া আছে যদি কোনো দেনাদারকে পাওনাদারেরই সম্পত্তি দেখাশোনার ব্যবস্থাপক নিয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে তামাদি গণনা কি থাকে? স্থগিত থাকে। তাহলে কয়টা পাইলাম আমরা? তামাদি গণনা 6 ধারায় স্থগিত থাকে, 7 ধারায় স্থগিত থাকে, 9-এর ব্যতিক্রমে স্থগিত থাকে, এবং স্থগিত থাকে আমাদের 18 নম্বর ধারা, প্রতারণা। আপনার বিরুদ্ধে একটা ফ্রড করা হয়েছে, আপনি জানেনই না। আপনি যতদিন না জানবেন ততদিন ওইটা স্থগিত থাকবে। যখনই জানতে পারবেন তখন থেকে তামাদি শুরু হবে। এবং আর একটা তামাদি স্থগিত থাকে কখন আমরা, সেটা হচ্ছে যে কেউ যখন একটা মামলা করার অধিকার অর্জনের পূর্বেই সে কি করে? মৃত্যুবরণ করে। যেমন ওই যে রহিম আর করিমের মধ্যে 6 মাসের চুক্তি ছিল, টাকা হাওলাত নিচে 6 মাস পরে দিবে, এখন 4 মাস পরেই এই রহিম সাহেব মারা গেল। তো সে অধিকার অর্জনের পূর্বেই টাকাটা তো দিল না, 6 মাসের পূর্বেই মারা গেল। এখন 6 মাস পরে কে মামলা করবে? মামলা করবে এই রহিমের যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে, প্রতিনিধি, সে মামলা করবে। এখন ওই প্রতিনিধিরা যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে চলে আসে, তখন কি তার তামাদিটা স্থগিত থাকে। তাহলে দেখেন, এই যে 17 নম্বর ধারায়ও আমাদের তামাদি স্থগিত থাকতেছে। এইভাবে আপনি কখনো চিন্তা করছেন যে কেন আমরা 9 ধারায় পড়ি যে তামাদি যখন একবার গণনা শুরু হয় আর কারোর জন্য থামে না? তাহলে কার জন্য গণনা শুরু হয় না? 6 নম্বর ধারায় গণনা শুরু হয় না।
7 নম্বর ধারায় গণনা শুরু হয় না। 9 নম্বরের ব্যতিক্রমে গণনা শুরু হয় না। 17 নম্বরে গণনা শুরু হয় না। 18 নম্বরে গণনা শুরু হয় না। এইভাবে একটু পড়বে। এখন ধরলাম যে এদের গণনা শুরু হয়ে গেল, অর্থাৎ এরা এর এদের জন্য যে নির্দিষ্ট সময় অপেক্ষা করলাম সুস্থ হইল, গণনা শুরু হয়ে গেল। তো এরকম দেখা যায় যে অনেক ক্ষেত্রে কারো 10 বছর, কারো 20 বছর পরে গণনা শুরু হয়। তো এখানে আরেকটা আমাদের স্পেশাল 8 নম্বর সেকশন দিয়ে বলতেছে, এদের জন্য যখন গণনাটা শুরু হবে, এদের জন্য যখন গণনাটা শুরু হবে, তখন আমরা এই যে মূল মামলার তামাদি যেটা ছিল 12 বছর, এটা আর নিব না। এই ধারার সুবিধা আমরা যাদেরকে দিচ্ছি, 6 ধারা এবং 7 ধারা, এই দুইজনের সুবিধা আমরা যাদেরকে দিব, এই দুই ধারার জন্য ব্যতিক্রম হচ্ছে 3 বছরের বেশি তারা সময় পাবে না। যখন তারা সুস্থ হবে, তামাদি গণনা শুরু হবে, তাদের মামলার তামাদি হবে তখন 3 বছর। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন আসেন, অনেক ক্ষেত্রে আমরা কি করব, তামাদি গণনা শেষ হয়ে গেল, তখন আমরা বলবো যে না স্যার, সময়টা একটু বর্ধিত করে দেন, একটু বাড়ায় দেন, এরকম আমরা আবেদন করব। সেটা একটা কথা মনে রাখবেন, যে দেওয়ানি মূল মামলায় সময় বর্ধিত করা যায় না। তো এদের গুলো কিন্তু দেখেন তামাদি স্থগিত ছিল, সময় আমরা বাড়াই নাই। এখন আসতেছে আমরা আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, অর্থাৎ অন্য যত প্রকার দরখাস্ত আছে সেটা আমরা বৃদ্ধি করব বা যোগ করব। এখন দেখা যায় যে যার বিরুদ্ধে মামলা করবেন, সে দেশের বাইরে আছে, তাহলে যতদিন বাইরে থাকবে ওই সময়টা আমরা এডিশনে দিয়ে দিব। ধরেন যে 3 বছর তামাদি, 1 বছর সে বাইরে ছিল, তো তাইলে 3+1 4 বছর আমরা সময় পাবো। যদি কেউ ভুল আদালতে মামলা দায়ের করে, যতদিন ওই আদালতে মামলা ছিল ওই সময়টা আমরা বাদ দিয়ে দিতে পারবো। এটা ছাড়া যখনই কোনো বিক্রয় রদের জন্য, বিক্রয় রদের যে ডিক্রিটা সেটা রদ করার জন্য আদালতে মামলা করবে, সে বিষয়ে যতদিন আদালতে মামলা চলবে ওই সময়টা বাদ দিতে পারবো। আদালত যখন কোনো মামলা, কোনো কার্যক্রমের উপর সাসপেন্ড করবে, নিষেধাজ্ঞা দিবে, ওই সময়টা আমরা বাদ বাদ দিতে পারবো। বিভিন্ন প্রকার নকল প্রাপ্তির যে সময়সীমা, ওই সময়সীমা আমরা বাদ দিতে পারবো। এগুলো আমরা বাদ দিয়ে এডিশন করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সিম্পল কথা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন তামাদি আইন বলতেছে নতুন নতুন তামাদি শুরু হয়। যেমন আপনি যদি কাউকে লিখিত প্রাপ্তি স্বীকার দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, নতুন নতুন তামাদি শুরু হবে। এটা সম্পত্তির ক্ষেত্রেও হয়, টাকা পয়সার ক্ষেত্রেও হয়, এই জিনিসটা মনে রাখবেন। এটা ছাড়া যদি আপনি কাউকে ঋণের টাকা অথবা আংশিক সুদ পরিশোধ করেন, নতুন তামাদি শুরু হয়। যদি কি হয়, অবিরাম চুক্তি ভঙ্গ হয়, সিভিল রং আপনি প্রতিদিনই করেন, তাহলে নতুন নতুন তামাদি শুরু হয়। তাহলে 3টা ধারায় নতুন নতুন তামাদি শুরু হয়। যদি আপনি লিখিত আকারে অ্যাকনলেজমেন্টটা করেন, আর যদি আপনি ইন্টারেস্ট অথবা মূল টাকার কিছু অংশ পরিশোধ করেন, যেই দিন পরিশোধ করবেন সেই দিন থেকে তামাদি শুরু হবে। আর যদি কন্টিনিউয়াস আপনি কি করেন, কোনো প্রকার বিস অফ কন্ট্রাক্ট করেন, টট করেন, প্রতিনিয়ত কোনো প্রকার সিভিল রং করেন, তাহলে নতুন নতুন তামাদি শুরু হবে। তাহলে নতুন নতুন তামাদি শুরু হচ্ছে আমাদের 3টা ধারায়, 19, 20 এবং 22। 19, 20 এবং 22 তামাদি স্থগিত থাকতেছে। 6 ধারা, 7 ধারা, 9 ধারা, 17 এবং 18 ধারায় তামাদি স্থগিত থাকতেছে, এটা মনে রাখবেন। আর আমরা সময় বৃদ্ধি করতে পারতেছি কোথায়, দেখেন 13 নম্বর সেকশনে বিবাদী বিদেশে থাকলে ওই সময়টা বাদ দিতে পারছি, এডিশনে নিয়ে আসতে পারতেছি। 14 নম্বর বলতেছে ভুল আদালতে যতদিন মামলা চলবে সেই সময়টা আমরা পাচ্ছি। এরপরে 16 নম্বরে বিক্রয় রদের জন্য যে এই ব্যয়িত সময়, সেটা আমরা পাচ্ছি। এটা ছাড়া আদালতে কার্যক্রম বন্ধ করার সময়টা পাচ্ছি। নকল প্রাপ্তির যে সময়সীমা সেটা আমরা পাচ্ছি। তার মানে এইগুলার মাধ্যমে আমরা সময়টাকে বর্ধিত করে দিতে পারতেছি। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে আমরা এই যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন, আপনি তো সেকশন ওয়াইজ পড়বেনই পড়বেন, মাঝে মধ্যে কি করবেন, কখনো কখনো আপনি ভিন্ন তরিকায়, ভিন্ন পদ্ধতিতে একটু পড়ার চেষ্টা করবেন। যেমন আজকে আমরা একটু পড়াইলাম, আবার অন্যভাবে আরেকবার আপনি পড়তে পারেন, যেমন তামাদি আইন কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না। যেমন আপনি যখন 1 নম্বরে এই যে কুমেন্সমেন্টে পড়বেন, এখানে আপনি জানেন তামাদি আইন বাংলাদেশের সব জায়গায় প্রযোজ্য, এটা আপনি জানেন। তাহলে কোথায় প্রযোজ্য না, তো মনে রাখবেন, একটা আইন আছে, সম্পূর্ণ আইনটা কোথায় প্রযোজ্য, আবার বিশেষ একটা ধারা কোথাও প্রযোজ্য না, এরকমও কিন্তু হইতে পারে। তো এখানে সর্বপ্রথম 1 নম্বরে এটা আমরা জানি, তামাদি আইন সারা বাংলাদেশে সবার উপর প্রযোজ্য। কিন্তু 29 নম্বর যখন আপনি পড়বেন, 29 নম্বর সেভিং এ বলতেছে যে তামাদি আইন 4টা জায়গায় কি তামাদি আইন প্রযোজ্য না। তাহলে প্রযোজ্য আর প্রযোজ্য না এর মধ্যে, তো এখানে সর্বপ্রথম বলতেছে যে চুক্তি আইনের 25 ধারায় তামাদি আইনের কোনো প্রভাব নাই। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের সাধারণভাবে কোনো প্রভাব নাই, এটা মনে রাখবেন। কিন্তু যখন আপনি ডিটেইলে পড়বেন, সেটাতে আপনি জানবেন যে তামাদি আইনের 3 ধারা বাই ডিফল্ট বিশেষ আইনের অন্তর্ভুক্ত।
এটা ছাড়া 4 নাম্বার ধারা আদালত বন্ধ থাকলে, এটা ছাড়া ওই যে সময়ের অবিরাম চলন 9 নাম্বার থেকে 18 নাম্বার ধারা পর্যন্ত, এই ধারাগুলা যদি প্রকাশ্যভাবে ওই আইনে লিখা থাকে যেগুলা প্রযোজ্য না, তাহলেই প্রযোজ্য হবে না, না হলে কিন্তু প্রযোজ্য হবে, আর অন্য ধারাগুলা প্রযোজ্য না। তার মানে আমরা ওই জন্য সহজে বলি যে বিশেষ আইনে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু বিশেষ আইন ও তামাদি এটা প্রযোজ্য, 3 ধারা বাই ডিফল্ট প্রযোজ্য। এগুলা বিস্তারিত বিবরণ ভিতরে আছে। এটা ছাড়া হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ যেটা আছে, বিবাহ বিচ্ছেদ আইন 1869-এর যে খ্রিস্টান বিবাহ বিচ্ছেদ আইনের উপর তামাদি আইনের কোনো প্রভাব নাই। এটা ছাড়া যদি আমাদের সুখাধিকার আইন প্রযোজ্য থাকে, তাহলে তামাদি আইনের 26 ধারা, 27 ধারা এবং সংজ্ঞাটা প্রযোজ্য না। তো মনে রাখবেন, বাংলাদেশে সুখাধিকার বা ইজমেন্ট এক প্রযোজ্য, তাই তামাদি আইনের 26, 27 ধারা এগুলো প্রযোজ্য না। এইভাবে আপনি একটু পড়ে দেখতে পারেন যে তামাদি আইন কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না। এখন ধারার ভিতরে ঢুকলে আপনি আবার পাবেন যে কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না। কেমন? যেমন ধরেন যে এইখানে আমাদের 11 নম্বর মধ্যে কি বলতেছে যে বিদেশি চুক্তির উপর বাংলাদেশে যদি মামলা হয়, তাহলে বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য। কিন্তু যদি উভয় পক্ষ দেশের বাইরে থাকে আর ওই দেশের আইন অনুযায়ী তামাদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে ডিফেন্স হিসাবে ওই দেশে তামাদি আইন বাংলাদেশে চলবে না। এটাও মনে রাখতে পারেন। 10 নম্বরটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা বলে যে সময়ের দৈর্ঘ্যে যদি কোনো ট্রাস্ট অথবা ট্রাস্টের রিপ্রেজেন্টেটিভ উপর ট্রাস্টের হিসাব, ট্রাস্টের সম্পত্তি রিলেটেড মামলা করতে চান, যেই কোনো সময় করতে পারবেন, সময়ের দৈর্ঘ্যে এটা বাড়িতে হবে না। তার মানে দেখেন, আমরা প্রথমে পড়তেছিলাম তামাদি আইন কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না। তাহলে 1 নম্বরে পাইলাম সারা দেশে প্রযোজ্য, 29-এ পাইলাম 4টা জায়গায় প্রযোজ্য না, 11-তে বলতেছে বিদেশি চুক্তির উপরও প্রযোজ্য, 10-এ বলতেছে যে তামাদি আইন প্রযোজ্যই না কিসের উপর, ট্রাস্ট এবং ট্রাস্টের সম্পত্তি এবং তার হিসাবের উপর তামাদি আইনটা প্রযোজ্যই না। এইভাবে কিন্তু একটু আপনার মাথায় যদি ঢুকে, তাহলে তামাদি আইনটা আপনাকে আরো ইজি মনে হবে। এতটা ইজি মনে হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। এই জিনিসটা মনে রাখবেন। আর যদি আমরা তামাদি আইন নিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইজমেন্টটা এবং এক্সটিংগুইশমেন্ট অফ রাইট অফ প্রপার্টি, এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস, 20টা ক্লাসে আমরা তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন, প্যানাল কোড, সিআরপিসি, সিপিসি শেষ করব বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থীর জন্য। আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করে নিন, অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।